সলভ করো, তারপরে দেখবা যে তারপরে জি আস্তে স্যার। আস্তে দেখবা ঠিক হয়ে যাবে সব। তোমাদের তোমাদের কারো ম্যাথ নিয়ে আমার কোনো ইয়া নাই, মানে সমস্যা নাই তোমাদের। ম্যাথে আমি জানি আলটিমেটলি তোমরা ভালোই করবা, কেমিস্ট্রিতে কি করবা এটা নিয়ে আমার টেনশন হয় মাঝে মাঝে। কেমিস্ট্রি এত বড় বড় স্যার, আসলে কনসেন্ট্রেশনটা হারিয়ে ফেলি স্যার, প্রেসার লাগে, নার্ভাসটা লাগে আর কি, তাই মেইন ইয়া। ট্রাই করি কিন্তু স্যার। এই জন্যই তো কেমিস্ট্রি কঠিন দেখেই তো ওইটাতে তো সবার আগে তোমার ইয়া করতে হবে, মানে ওইটাতেই সবচেয়ে বেশি এখন মানে তোমার পড়া পড়া লাগবে ওইটাতে বেশি, বা ওইটার পিছনে বেশি টাইম দেওয়া লাগবে। কারণ দেখতেছো তো কেমিস্ট্রি টাফ বা কেমিস্ট্রি তোমার মনোযোগ থাকে না, তাহলে ওটাতে টাইম বেশি দিবা ম্যাথের চেয়ে। আচ্ছা, হাইড্রোলাইসিস অফ সল্ট 532 এখান থেকে শুরু করবো। তো আমাদের যেটা হোমওয়ার্ক ছিল ওইটা এখনো তো আছে 531 পেজে, সবগুলা প্রবলেম ওগুলা করবা, ওগুলো করে নেক্সট ক্লাসের আগে আমাকে দেখাবা। ওকে স্যার। Hydrolysis of salt কি বলতো, salts of strong acid and strong bases dissolved in water to produce neutral solution। আচ্ছা, তার মানে এখানে সবার আগে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে সল্ট প্রডিউস হয় হচ্ছে অ্যাসিড আর বেস যখন রিঅ্যাকশন করে তখন হচ্ছে সল্ট প্রডিউস হয়। তো এই সল্টটাকে যখন আমি এখানে বলছে সল্টকে যখন ওয়াটারে ডিজলভ করব তখন হচ্ছে নিউট্রাল সলিউশন তৈরি হয়। কারণ ধরো তোমার যখন সল্ট পানির সঙ্গে তুমি যখন মিক্স করো তখন হচ্ছে যে অ্যাসিড আর বেস দুইটাই প্রডিউস হয়, তাই না? মানে উল্টা, মানে জিনিসটা রিভার্স হয়, একটা অ্যাসিড আর বেস রিঅ্যাকশন করে সল্ট আর ওয়াটার তৈরি করে। এখন তুমি রিঅ্যাকশন যদি সল্টকে যদি ওয়াটারে ডিজলভ করো তাহলে অ্যাসিড আর বেস দুইটার আয়নই তৈরি হবে। তো জি এই স্যার। সলিউশনটা হবে নিউট্রাল, কারণ অ্যাসিড আর বেস দুইটাই থাকলে ওইটা তো নট অ্যাসিডিক নট বেসিক, এটা হচ্ছে নিউট্রাল সলিউশন হয় আর কি। ওইটাই বলছে। On the other hand, other salts formed from strong acid, weak base, or weak acid, strong base react with water reversibly and their solution are either acidic or basic। কথাটার মানে একটু ভালো করে বুঝো। প্রথমত, ধরো কোন একটা স্ট্রং অ্যাসিড আর উইক বেস রিঅ্যাকশন করলো, তখন কি হবে? সল্ট তৈরি হবে আর ওয়াটার তৈরি হবে। কিন্তু যেই সলিউশনটা প্রিপেয়ার হবে ওটা কি অ্যাসিডিক হবে না বেসিক হবে বলো তো? স্যার স্লাইটলি অ্যাসিডিক হবে, কেন অ্যাসিডটা স্ট্রং হ্যাঁ, আর বেসটা হ্যাঁ, উইক। কারণ স্ট্রং। হ্যাঁ, এখন এই সল্টটাই, মানে এই সল্টটাই যখন আবার ওয়াটারের সঙ্গে তুমি মিক্স করবা তখন যে সলিউশনটা প্রিপেয়ার হবে সেখানে অ্যাসিড আর বেস থাকবে, তখন যে সলিউশনটা প্রিপেয়ার হবে ওইটা কি হবে? অ্যাসিডিক হবে, তাই না? জি স্যার। কারণ এই সল্টটা আর ওয়াটারটা কিন্তু অ্যাসিডিক সলিউশন ছিল। তো ওইটা, এই দুইটা আবার যখন রিভার্স রিঅ্যাকশন করবে তখন আবার অ্যাসিডিক সলিউশনে আমি পাবো, কারণ এই সল্টটা স্ট্রং অ্যাসিড থেকে প্রডিউস হয়েছে। সহজ কথা। আচ্ছা, দিস টাইপ অফ রিয়াকশন বিটুইন সল্ট অ্যান্ড ওয়াটার ইজ কল্ড হাইড্রোলাইসিস। তাহলে হাইড্রোলাইসিস কথার মানে হচ্ছে সল্ট আর ওয়াটার যখন রিয়াকশন করে তো ওইটাকে বলতেছে হাইড্রোলাইসিস অফ সল্ট। তাহলে এখানে বলছে অ্যাসিড দুইটা আর বেস রিঅ্যাক্ট করে সল্ট আর ওয়াটার প্রডিউস, ওটারে হাইড্রোলাইসিস বলে না, নাকি সল্ট আর ওয়াটার না রিঅ্যাক্ট না, করে? সল্ট আর ওয়াটার রিয়াক্ট করে, এই যেখানে লিখছে তো দিস টাইপ অফ ও রিয়াকশন বিটুইন সল্ট অ্যান্ড ওয়াটার, মানে সল্ট আর ওয়াটারের মধ্যে রিয়াকশন যেটা সেটা হচ্ছে হাইড্রোলাইসিস। জি স্যার। তো দুইটা টাইপের হাইড্রোলাইসিস আছে, একটা হচ্ছে ক্যাটায়নিক আর একটা হচ্ছে অ্যানায়নিক। ক্যাটায়নিকটা কি? আচ্ছা, ক্যাটায়নিকটা হচ্ছে আহ, আচ্ছা, salts which are produced from strong acid and weak base undergo hydrolysis in aqueous solution to produce the weak base and the strong acid। আচ্ছা, এটা তো বুঝছোই। এখানে এক্সাম্পল দিছে অনেকগুলা। কপার সালফেট সলিউশন ইজ অ্যাসিডিক। আচ্ছা, কেন? মানে যেটা কপার অ্যাসিডিক ওটা সাল ক্যাটায়নিক নাকি? আচ্ছা বলতেছি, এখানে তুমি আগে পুরো জিনিসটা পড়ো তাহলে নিজে বুঝতে পারবা। কপার সালফেট ইজ এ সল্ট অফ স্ট্রং অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড অ্যান্ড উইক বেস কপার হাইড্রোক্সাইড। আচ্ছা, কপার সালফেট যেটা আছে সেই সলিউশনটা অ্যাসিডিক, কারণ কি? ওইটা হচ্ছে স্ট্রং অ্যাসিড সালফিউরিক অ্যাসিড আর উইক বেস কপার হাইড্রোক্সাইড থেকে তৈরি হয়, তাই না? তাহলে ওটা কি হবে? যেই সল্টটা তৈরি হবে সেই সল্টটাও একটু অ্যাসিডিক হবে। জি স্যার।
in aqueous solution copper sulfate undergoes hydrolysis. আচ্ছা তাহলে here following reaction occur at first copper sulfate dissociate into copper ion and sulfate ion. প্রথমে কি হয় কপার আয়নকে, আচ্ছা এটা আমি মুছে দিচ্ছি, ঠিক আছে, তুলছো এগুলা? জি স্যার। কপার সালফেট এটা প্রথমে সলিড, এস মানে সলিড, তাহলে এটাকে আমি একিউ, একিউ মানে কি পানির সঙ্গে মিশাচ্ছি, এটা বুঝাচ্ছে অ্যাকুয়াস। অ্যাকুয়াস। তাহলে কি হইলো, এই দুইটা আয়োনাইজড হয়ে গেল, ক্যাটায়ন আর অ্যানায়ন। এরপরে কি হয়েছে বলছে, দ্য ক্যাটায়ন copper 2 plus of the salt copper sulfate is hydrolyzed in aqueous solution to produce copper hydroxide and hydronium ion. তো পরবর্তীতে কি করে, এইখানে যে কপার 2 প্লাস আছে এটা কার সঙ্গে রিঅ্যাকশন করতেছে, ওয়াটারের সঙ্গে। ওয়াটারের সাথে। তাহলে H2 এর সঙ্গে যখন রিঅ্যাকশন করতেছে তখন কি তৈরি করতেছে, কপার হাইড্রোক্সাইড এন্ড হাইড্রোনিয়াম আয়ন। আচ্ছা এরপরে কি বলছে, এখানে তো রিঅ্যাকশন দিয়ে দিছে, এখানে খেয়াল করো, ডিউ টু দ্য প্রোডাকশন অফ হাইড্রোনিয়াম আয়ন। হাইড্রোনিয়াম আয়নটা কোত্থেকে আসে মনে আছে না, যখন ওয়াটার দুইটা আর ওয়াটার এইচ মলিকিউল। প্লাস, না ও ওয়াটার আর একটা এইচ তো প্লাস OH আর তখন, একটা তো H, H প্লাস, ওইটাই। হ্যাঁ আপনি না পড়ালেন দুইটা ওয়াটার মলিকিউলের ইয়ে করলে একটা H3O প্লাস আর একটা হলো OH মাইনাস। হ্যাঁ, কিন্তু শুধু হাইড্রোনিয়াম আয়ন কখন তৈরি হয় ওটা বলতেছি। বুঝছো, ওয়াটারের শুধু সাথে হাইড্রোনিয়াম আয়ন তৈরি হয় যখন ওয়াটারের সঙ্গে এইচ প্লাস যুক্ত হয় তখন। তো তার মানে হাইড্রোনিয়াম আয়নটা কি আসলে, মানে অ্যাসিড থাকলে তখন তৈরি হয়, রাইট? কারণ অ্যাসিড থেকে এইচ প্লাস অ্যাসিড। পাওয়া যায়। তো যখন কোনো জায়গায় হাইড্রোনিয়াম আয়ন বেড়ে যাবে তাহলে ওই সলিউশনটা কি অ্যাসিডিক নাকি বেসিক? অ্যাসিডিক। অ্যাসিডিক। তো এটাই বলছে, ডিউ টু দ্য প্রোডাকশন অফ হাইড্রোনিয়াম আয়ন in solution the pH of the solution becomes less than 7, কারণ less than 7 হলে এটাকে অ্যাসিডিক বলি। so the aqueous solution of copper sulfate becomes acidic, ঠিক আছে? এই তো এটাকে আমরা বলবো যে তুমি যেটা বললা, এটা হচ্ছে কপার 2 প্লাস এখানে রিঅ্যাকশন করতেছে ওয়াটারের সঙ্গে, এই জন্য এটাকে বলবো হচ্ছে ক্যাটায়নিক হাইড্রোলাইসিস, ঠিক আছে? এর পরেরটাতেও সেম জিনিস, এক্সাম্পল 2 অ্যামোনিয়াম ক্লোরাইড, এটাও ক্যাটায়নিক হাইড্রোলাইসিস, কারণ এখানে অ্যামোনিয়াম আয়নটা ওয়াটারের সঙ্গে রিঅ্যাকশন করে, আর এখানেও হাইড্রোনিয়াম আয়নই তৈরি হচ্ছে, তাই না? এক্সাম্পল 2। জি হ্যালো, স্যার, এখানে মানে ক্যাটায়ন প্রোডিউস হয় এই কারণে, মানে পজিটিভ আয়ন থাকে এই কারণে অ্যাসিডিক। ক্যাটায়ন প্রোডিউস হয় এটা না, ক্যাটায়নটা ওয়াটারের সঙ্গে, যেমন এখানে কপার 2 প্লাসটা ওয়াটারের সঙ্গে রিঅ্যাকশন করছে এই জন্য। জি স্যার। এক্সাম্পল 2 তে অ্যামোনিয়াম আয়ন ওয়াটারের সঙ্গে রিঅ্যাকশন করছে, সো এটাও ক্যাটায়নিক হাইড্রোলাইসিস। মানে হাইড্রোলাইসিস বলতে ওয়াটারের সঙ্গে কে ইয়া করতেছে, মানে রিঅ্যাকশন করতেছে, ওইটা জি স্যার। ক্যাটায়ন নাকি অ্যানায়ন, এটা। এক্সাম্পল 3 তে হচ্ছে একটা অ্যানায়ন, কার্বনেট আয়নটা ওয়াটারের সঙ্গে রিঅ্যাকশন করতেছে, অথবা এটাকে বলবো বাইকার্বনেট। আচ্ছা আমি এটা করে দিই, সোডিয়াম কার্বনেট অ্যাকুয়াস সলিউশনে দিলে সোডিয়াম আয়ন আর কার্বনেট আয়ন তৈরি হয়। এখানে কার্বনেট আয়ন যেটা, সেটা হচ্ছে হাইড্রোলাইজড হবে। তো এখানে কি কি তৈরি হবে, এটার নাম জানো, এটার HCO3 নাম হচ্ছে, স্যার। এটার নাম হচ্ছে বাইকার্বনেট আয়ন। ও এটার নাম জানো না? স্যার, বাইকার্বন। ও স্যার, কার্বনেট CO3 মাইনাস, এটা বাইকার্বনেট। এটা তো জানা উচিত ছিল, বাইকার্বনেট বলে এটাকে। আগে বলেছিলাম হাইড্রোজেন কার্বনেট, এটা তাই বাইকার্বন। হ্যাঁ হাইড্রোজেন, হ্যাঁ হ্যাঁ হাইড্রোজেন কার্বনেটও বলে, বাইকার্বনেটও বলে। বাট তোমাদের কেমিস্ট্রিতে তাই বললে মানে তোমাদের বেসিক না অনেক উইক, আমি যেটা দেখলাম তোমাদের জি স্যার। এসএসসি লেভেলে, মানে এসএসসি লেভেলে একটু হাই লেভেলের জিনিসপত্র কিছু পড়াইতে হয়, ওগুলো তোমাদের কিছু পড়া হয়নি, ঠিক আছে? কারণ এসএসসি লেভেলে যে একেবারে সব বই থেকে পড়ায় কেমিস্ট্রিতে, সেটা আমি বিশ্বাস করি না। আমি তো নিজে এসএসসি লেভেলে পড়াইছি দুই একটা স্টুডেন্ট,
আমার মানে কিছু জিনিস তোমাকে ইন্টারের কিছু জিনিস কিন্তু এসএসসি তে আইডিয়া দিতে হয়, ওগুলো তোমাদেরকে কেউ আইডিয়া দেয় না। And এটা তোমাদের অনেক ভোগাবে, অনেক সমস্যা হবে তোমাদের এই জিনিসগুলা। সবকিছু নতুন জিনিস শেখাটা আসলে অনেক টাফ। আচ্ছা, এখানে হাইড্রোক্সিল আয়ন তৈরি হচ্ছে, ঠিক আছে। আরেকটা হচ্ছে এই বাইকার্বনেট আয়নটা আবার ওয়াটারের সঙ্গে রিয়াকশন করলে তখন আবার কি তৈরি হবে, হাইড্রোজেন। এটাকে বলে হাইড্রোজেন কার্বনেট বা কার্বনিক অ্যাসিডও বলে এটাকে, হাইড্রোজেন কার্বনেট আর আচ্ছা কার্বনিক হাইড্রোক্সিল। অ্যাসিড। আচ্ছা, এটা সোডার হচ্ছে জন্য ইউজ করে। সরি, এটা এই রিয়াকশন গুলো রিভার্স রিয়াকশন হয় আর কি, রিভার্সিবল। আচ্ছা, তো এই সাইন হবে না এই sign। আচ্ছা, তাহলে এই দুইটা রিয়াকশনে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে হাইড্রোক্সিল আয়ন বেড়ে যাচ্ছে। তো এই সলিউশন গুলা কি হবে, বেসিক বেসিক। হবে, তাই না, অথবা জি স্যার। অ্যালকাইলিন। আর আর কোনগুলোতে অ্যালকাইলিক সলিউশন প্রডিউস হয় এগুলো কিন্তু লিখে দিচ্ছে, এগুলা আসতে পারে এমসিকিউ তে, যেমন সালফাইড সল্ট, ফসফেট সল্ট, তারপরে সায়ানাইড সল্ট, দেখছো, তারপরে অ্যাসিটেট সল্ট। ঠিক জি আছে, স্যার, এই মানে যে এখানে যেগুলা যেগুলো নেগেটিভ নামগুলো দেওয়া আয়নটা আছে, ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করে ওগুলা বেসিক হবে। হ্যাঁ মানে এখানে হচ্ছে যে অ্যানায়নটা রিয়াক্ট করতেছে, তো যেগুলো অ্যানায়ন রিয়াক্ট করবে সেগুলোর সলিউশন গুলো বেসিক হবে। ও আচ্ছা আচ্ছা। এন্ড কোনগুলা হবে এগুলো তো তুমি এক্সপেরিমেন্ট ছাড়া বলতে পারবে না। তো তোমাকে এখানে নামগুলো মুখস্থ করার ছাড়া তো কোনো উপায় নেই, তাই না। তবে কিছু কিছু ক্ষেত্রে সালফাইড সল্ট এটা মানে দেখাতে পারবেন? সালফাইড সল্ট, দেখাতে পারবে। এটা সায়ানাইড দেখাচ্ছে, সল্ট, KCN। এটা সোডিয়াম সালফাইড, এটা স্যার এটা এটা তো সায়ানাইড সল্ট, KCN যেটা। কেসিএন টা। আচ্ছা, আচ্ছা এখানে হচ্ছে পটাশিয়াম আয়ন আর সায়ানাইড আয়ন তৈরি হবে। তো এখানে এটা তো অ্যালকাইল মেটাল, তাহলে এখানে তোমার সায়ানাইডটা হচ্ছে ইয়া করবে, ওয়াটারের সঙ্গে রিয়াকশন করবে। তাহলে এখানে ওইচ থাকবে, আর এখানে কি থাকবে, হাইড্রোজেনটা এই পাশে যাবে, তাহলে হাইড্রোজেন সায়ানাইড এটা হচ্ছে। তাহলে এটা হচ্ছে হাইড্রোক্সিল আয়ন। এই জি হাইড্রোক্সিল স্যার। আয়নটা হচ্ছে তোমার পিএইচ বাড়ায় দিবে, মানে এই সলিউশনটা দুইটাতে বেসিক স্যার। হবে। জি স্যার। সবগুলাকে সবগুলাকে আসলে দেখে বোঝা সম্ভব না, কারণ এখানে কিন্তু বলেই দিছে যে সলিউশনটা বেসিক হবে নাকি অ্যাসিডিক হবে। এটা তুমি বুঝবা কিভাবে, যে এই সল্টটা প্রডিউস হয়েছে ওইটা স্ট্রং অ্যাসিড থেকে আসলে তখন ওই সলিউশনটা অ্যাসিডিক হবে, আর যদি স্ট্রং বেস থেকে আসে তখন বেসিক হবে। এখন তোমার এখানে দেখে বোঝাটা অনেক টাফ যে এটা কি স্ট্রং অ্যাসিড থেকে নাকি স্ট্রং বেস থেকে, কোত্থেকে আসছে, তাই না। তাইলে তোমার এখানে যে বইয়ে যে নামগুলো আছে যে কোন সল্টটা কোন রকম হবে, অ্যালকাইলাইন হবে নাকি অ্যাসিডিক হবে, নামগুলা মনে রাখাটাই সবচেয়ে বেটার। মানে পরীক্ষার হলে এটা মানে চিন্তা করাটা তোমার জন্য টাফ হবে এমসিকিউ তে যদি আসে, তাই না। এই জন্য জি স্যার। নামগুলা মনে রাখলে ভালো হবে। আচ্ছা, এরপর আমরা বাফার সলিউশনে যাই। আচ্ছা, এখানে অনেকগুলো কথা বলছে, আমি শর্টকাটে বলি। বাফার সলিউশন জিনিসটা হচ্ছে কিছু কিছু সলিউশনে মানে পিএইচ 7 এর কম থাকে, কিছু কিছু সলিউশনে পিএইচ 7 এর বেশি থাকে, ঠিক আছে। আর 7 থাকে শুধুমাত্র তোমার ইয়ার ক্ষেত্রে, পিওর ওয়াটারের ক্ষেত্রেই 7 হয়। আর অ্যাসিডিক সলিউশন হোক বা বেসিক সলিউশন হোক, তাই না। ধরো তোমাকে কোনো একটা অ্যাসিডিক সলিউশন আমি দিলাম, তাইলে ওইটাকে তুমি বেসিক বানানোর জন্য কি করবা, কি করতে পারো বলো তো। কি স্যার আবার একটু বলতে পারবেন? মানে ধরো তোমার কাছে কোনো একটা অ্যাসিডিক সলিউশন আছে, জি স্যার। ওইটাকে তুমি অ্যাসিডিক না, তুমি ওটাকে বেসিক করার ট্রাই করতেছো, দ্যাট মিনস ওটার পিএইচ তুমি ইনক্রিজ করার ট্রাই করতেছো, তাহলে জি কি স্যার। করতে পারো। স্যার বেসিক এলিমেন্ট মানে যেটা অ্যালকালাইন কিছু অ্যাড করব এটার সাথে হ্যাঁ, সলিউশনে। হ্যাঁ, হ্যাঁ, রাইট। ধরো তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, ওইটার পিএইচ অনেক কম, তাহলে ওইটাকে আমি বেসিক তো করতে পারবো না, বাট আমি যদি এটা বেস অ্যাড করি তাহলে হয়তো বা আমি এটাকে নিউট্রাল করার ট্রাই করতে পারবো, মানে 7 এর জি কাছাকাছি স্যার। কোন একটা পয়েন্টে আসবে, ঠিক আছে।
তো এরকমই আবার যখন বেস থাকবে ওটাকে অ্যাসিডিক করার জন্য বা ওটার পিএইচ ডিক্রিজ করার জন্য সেম ভাবে উল্টা কাজটা করব, মানে অ্যাসিডিক অ্যাসিড কিছু অ্যাড অ্যাড করে। করবো। তাহলে তাহলে সমস্যাটা হচ্ছে যে কোনো কিছু ফিক্সড ভাবে অ্যাসিডিক বা বেসিক থাকে না, ঠিক আছে? তো কিন্তু কিছু কিছু সলিউশনে হচ্ছে এমন হয় যেখানে পিএইচটা হচ্ছে ফিক্সড থাকে। তাহলে পিএইচ ফিক্স থাকে কিভাবে? নিশ্চয়ই ওখানে কোনো একটা ওয়ে আছে বা কোনো একটা মানে একটা মানে রিয়াকশন হয় যেটার মাধ্যমে পিএইচটাকে চেঞ্জ করতে দেয় না, ঠিক আছে? যেমন একটা এক্সাম্পল হচ্ছে ব্লাড। ব্লাডে হচ্ছে ব্লাডের যে সলিউশনটা আমাদের শরীরে ব্লাড থাকে ওখানে সলিউশনে পিএইচটা ফিক্স থাকে। ব্লাডের পিএইচ হচ্ছে 7.4। এখন ওখানে ফিক্স থাকাটা কেন জরুরি তোমার কি মনে হয়? অবভিয়াসলি স্যার এটা যেহেতু ডিফারেন্ট সল্ট মিনারেলস আমাদের ব্লাড দিয়ে ফ্লো করে, মানে এনার্জি ফর্মে, তাই। হ্যাঁ, মানে পিএইচটা হচ্ছে 7.4, যেহেতু কিছুটা বেসিক আমাদের ব্লাডটা। তো যদি অ্যাসিডিক হয় তাহলে কি হবে, আমাদের ভিতরে যে অর্গান গুলো আছে ওগুলো তো অবশ্যই কোনো না কোনো সমস্যা ক্রিয়েট হবে, রাইট? স্যার পচে যেতে তাহলে পারে মাংস টাংস। হ্যাঁ, তো আমাদের ওটা বুঝতে হবে। তারপরে ইউরিনেরও একটা পিএইচ আছে, তুমি তোমরা পড়ছো নাকি জানি না, সম্ভবত সিক্স ফোর পয়েন্ট পয়েন্ট ফোর সামথিং স্যার, 6 পয়েন্ট না 4 কত জানি স্যার। না তো না, অনেক। 4 না, এত এত কম না, 6.45 এরকম হবে। তো বেসিক্যালি প্রত্যেকটা জিনিসেরই কিছু কিছু জিনিস আছে যেগুলোর পিএইচ ফিক্স থাকতে হয় এবং ফিক্স থাকাটা জরুরি। তো ওই সলিউশন গুলা যদি মানে ওই সলিউশন গুলাতে তুমি যদি অ্যাসিড এলিমেন্ট অ্যাডও করো, ওরা ভিতরে এমন কোন একটা প্রসেস ক্রিয়েট করবে যাতে করে পিএইচটা আবার আগের মতো সেট হয়ে যায়। আবার ওখানে যদি তুমি কাউন্টার কোনো অ্যাকশন টাইপের। হ্যাঁ, বেসিক এলিমেন্টও অ্যাড করো তাহলেও দেখা যাবে ওটার পিএইচটা বাড়বে না, বরং পিএইচ ফিক্স থাকবে। তাহলে যে সকল সলিউশনের পিএইচ সবসময় ফিক্স থাকে যে কোনো প্রসেসের মাধ্যমেই হোক, সেগুলাকে আমি বলবো বাফার সলিউশন। তাহলে বাফার ও, সলিউশন কি করে? বাফার সলিউশনে তুমি যদি কাউন্টার অ্যাসিড করে অ্যাড এটা। করো অথবা বেস অ্যাড করো, যাই অ্যাড করো, ওইটার পিএইচ কি হবে? চেঞ্জ হবে না। জি স্যার। এই যে এখানে লিখছে একটা লাইনে, তুমি যদি খুঁজে পাও, when pH of blood changes beyond 0.5 pH unit from its normal range, মানে ব্লাডের নর্মাল পিএইচ হচ্ছে 7 থেকে 7.8 এর মধ্যে। তো বাই এনি কজ যদি এর 0.5 কম বা 0.5 বেশি হয়, দেন লাইফ উইল বি ইন ডেঞ্জার, ঠিক জি আছে? স্যার, তো অক্সিজেন ফ্লোটা থেমে যেতে পারে। এটা হচ্ছে একটা সমস্যা। অক্সিজেনের কিনা আমি জানি না আসলে, এটা আমি বলতে পারবো না, এটা বায়োলজির কোন একটা সাবজেক্ট হবে, মানে মেডিকেলে রিলেটেড কিছু। বাট কথা হচ্ছে অনেক সমস্যা হয়, যেমন তোমার বডি লোশন যেগুলো ইউজ করে ওইটাতে পিএইচটা একটা নির্দিষ্ট রেঞ্জে থাকা জরুরি। কারণ আমাদের হচ্ছে স্কিন হচ্ছে কিছুটা অ্যাসিডিক থাকে। এটার একটা জি স্যার। কারণ আছে। এটার কারণটা হচ্ছে যে স্কিনে যখন কোনো বিভিন্ন মাইক্রো অর্গানিজম আছে যেগুলা পোকা টোকা কামড় অর্গানিজম, দিলে ওটাকে হিল করতে সাহায্য যেমন করবে। পড়েছিল। ব্যাকটেরিয়া আছে, তারপরে হ্যাঁ ব্যাকটেরিয়া আছে, এগুলো যদি স্কিনে অ্যাটাক করে তখন কি হয়, স্কিনে অনেক প্রবলেম হওয়া শুরু করে না? এই জন্য আমাদের স্কিনের পিএইচটা অ্যাসিডিক থাকে। অ্যাসিডিক পরিবেশে হচ্ছে তোমার ওই ব্যাকটেরিয়া ভাইরাস এগুলো বাঁচতে পারে না, বুঝছো? যার জি কারণে স্যার। আমাদের স্কিনের পিএইচ ফিক্স থাকতে হয়। এখন তুমি যে বডি লোশনটা লাগাচ্ছ ওইটার পিএইচ যদি মানে কম বেশি হয় তাহলে কি হবে, তোমার স্কিনের ক্ষতি হবে, বুঝছো? জি তো স্যার। ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে তোমাদের স্কিনের পিএইচটাও একটা মানে স্কিনেও যে পিএইচ ওখানে যে সলিউশন সেটাও একটা বাফার। কারণ পিএইচ যদি কম বেশি হয় তখন কি হবে, যেহেতু আমাদের স্কিনের ক্ষতি হবে এই জন্য ওইটার পিএইচটাও ফিক্সড। তো ওইটা তুমি যদি বাইরে থেকে চেঞ্জ করতে চাও তাহলে তোমার নিজের ক্ষতি হবে, তাই না? নিজের শরীরেরই ক্ষতি হবে আর কি। ব্যাপারটা জি ওরকম। স্যার। আচ্ছা, 534 পেজে যাও, এর পরে definition of buffer solution আছে, the solution whose pH remains unaltered even after addition of small amount of base or acid is called buffer solution। তাহলে বাফার সলিউশন হচ্ছে যেটার পিএইচ সবসময় আনঅল্টার্ড, মানে চেঞ্জ হয় না কখনো। the strength of a solution to prevent the change of
pH is called buffer capacity of the solution. এটাও কোশ্চেন আসে, বাফার ক্যাপাসিটি কাকে বলে। অর্থাৎ একটা সলিউশনের কতটুকু স্ট্রেংথ আছে যে সে তার পিএইচ ফিক্স রাখবে। কোন কোন সলিউশনে দেখা যায় যে তুমি মানে অনেকক্ষণ পর্যন্ত পিএইচটাকে ফিক্স রাখে, বাট তুমি যদি খুব বেশি অ্যাসিড বা খুব বেশি বেস দাও তখন চেঞ্জ হয়েও যেতে পারে, তার মানে ওটার বাফার ক্যাপাসিটি কম। কম স্যার। আর কোনোটার হ্যাঁ কোনোটা যদি তুমি শত চেষ্টা করেও পারলা না, তার মানে ওটার বাফার ক্যাপাসিটি বাফার অনেক হাই। ভালো। The mechanism of prevention in change of pH value even after addition of acid or base is called buffer action, যেটা আমি বলতেছিলাম। যখন তুমি অ্যাড করো কোনো অ্যাসিড বা বেস, ওখানে কোনো একটা মেকানিজম হয় যাতে করে পিএইচ ভ্যালুটা আনচেঞ্জ থাকে, ওই মেকানিজম বা ওই অ্যাকশনটাকে বলে বাফার অ্যাকশন। তাহলে এগুলা হচ্ছে পরীক্ষায় দিতে পারে আর কি 1 নম্বরের কোশ্চেন। বাফার সলিউশন দুই প্রকার হয়, একটা হচ্ছে অ্যাসিডিক বাফার সলিউশন, একটা হচ্ছে বেসিক বাফার সলিউশন। তার মানে কোনো একটা বাফার সলিউশন যেটা অ্যাসিডিক অর্থাৎ যেটার পিএইচ 7 এর কম ওটাকে আমরা বলবো অ্যাসিডিক বাফার, আর যেটার 7 এর চেয়ে বেশি সেটাকে বলবো বেসিক বাফার। মানে যেটা অ্যাসিডিক থাকতে চায় ওটা কি অ্যাসিড বাফার নাকি? মানে নর্মাল অবস্থায় যেটার পিএইচ কম 7 এর, ও যেটা হলো অ্যাসিডিক বাফার। আচ্ছা। হ্যাঁ, এবং যেটা ওর পিএইচ সেটাই ও ফিক্স রাখবে। কিন্তু এখানে ধরো তো ওটার লেখা পিএইচ 4, অ্যাসিডিক ইয়েতে উইক অ্যাসিড আর স্ট্রং বেস, তো এর পিএইচ হাই থাকার কথা না অ্যাসিডিক বাফার সলিউশনে? আমি ওটাতে আসি না, আমি এখন আসতেছি। জি স্যার। অ্যাসিডিক বাফার সলিউশন কন্টেইন এ উইক অ্যাসিড and its conjugate base solution, এটা একটু বুঝতে একটু টাইম লাগবে, আমি বলতেছি দাঁড়াও। আচ্ছা আমি 1 মিনিট আসছি, 1 সেকেন্ড। জি স্যার। ওদের মিটিং কি এতক্ষণ চলতেছে? বুঝলাম না। আচ্ছা এখানে তোমাকে আর কি শিখাচ্ছে যে অ্যাসিডিক বাফার সলিউশন বা বেসিক বাফার সলিউশন কিভাবে প্রিপেয়ার হয়। হ্যালো ধরো হ্যালো তুমি, হ্যালো স্যার, আমার আওয়াজ আসছে? হ্যাঁ হ্যাঁ শুনতেছি। এতক্ষণ আসছিল না। আচ্ছা আমি বলতেছি যে এখানে তোমার অ্যাসিডিক বাফার সলিউশন কিভাবে তুমি প্রিপেয়ার করবা ওইটা বুঝাইছে। তো প্রথমে আচ্ছা কনজুগেট বেস মনে আছে তো নাকি? কনজুগেট মানে যেটা স্ট্রং বেস আর কি। হুম? কনজুগেট না, বেস মানে যেটা স্ট্রং বেস না? স্ট্রং বেস মানে তুমি ভুলে গেছো সব। দেখো আমি তোমাকে বলি আবার। হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটার সঙ্গে ধরো রিঅ্যাকশন করতেছে ওয়াটার, এটা হচ্ছে অ্যাসিড, আর এটা হচ্ছে এখানে বেস হিসেবে কাজ করতেছে ও ওয়াটার। মানে অ্যাসিড যেটা একটা মানে হাইড্রোজেন আয়ন হারায় ওটা তো কনজুগেট বেস না, মনে আছে স্যার? হাইড্রোজেন হারানোর পরে যেটা হয় ওইটা জি বলছিলাম। স্যার ওইটাই স্যার। এখানে ক্লোরাইড আয়ন থাকে আর এখানে থাকে হাইড্রোনিয়াম আয়ন। তো এটাকে আমরা বলবো কনজুগেট বেস, মানে অ্যাসিডটা হাইড্রোজেন আয়ন দিয়ে দেওয়ার পরে সে হয়ে যায় কনজুগেট বেস, আর এটা এটা হবে কনজুগেট অ্যাসিড। জি স্যার, এটা মানে ও এ ছাড়িয়েছে এই কারণে কনজুগেট অ্যাসিড।
তো এখন আমরা, আচ্ছা এটা তুলবা, এটা তুললে তুলে ফেলবো। 1 সেকেন্ড স্যার। স্যার ডান স্যার। হুম, আচ্ছা এরপরে এখানে আমাদের একটা মানে বাফার এসিডিক বাফার সলিউশনের জন্য আমাদের প্রথমে একটা উইক, হ্যাঁ উইক অ্যাসিড লাগবে। তো একটা উইক অ্যাসিড আমি লিখলাম অ্যাসিডিক অ্যাসিড, এটার সঙ্গে বেস কি দিছে, সোডিয়াম হাইড্রোক্সাইড নাকি, আচ্ছা যেটাই হোক, সোডিয়াম হাইড্রোক্সাইড হোক বা যাই হোক কোনো সমস্যা নাই। তো এখানে প্লাস কিছু একটা হয়, ঠিক আছে, এটা আমাদের দরকার নেই। আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এটা একটা উইক অ্যাসিড, আর এটার কনজুগেট বেস কোনটা, এটা তাই না? আচ্ছা তাহলে এটা হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড, আর এটাকে আমরা ইথানোয়িক অ্যাসিডও বলি। ইথানোয়িক অ্যাসিড, আর এটার নাম হচ্ছে ইথানয়েট আয়ন, আর এটা হচ্ছে উইক অ্যাসিডের কনজুগেট বেস। তাহলে এখানে সোডিয়াম ইথানয়েড ফর্ম হবে না? হ্যাঁ, এখানে তো সোডিয়াম ইথানয়েড ফর্ম হবে না NaOH এর সাথে অ্যাড করলে? তার আমি বলতেছি তোমাকে, এখানে সোডিয়াম ইথানয়েট ফর্ম হবে এটা আমিও জানি, কিন্তু এখানে আমাদের শুধুমাত্র কনজুগেট বেসটা লাগবে। এখন তোমার এখান থেকে জি এইচ স্যার। প্লাসটা, এখান থেকে এইচ প্লাসটা চলে যাওয়ার পর তো এটাই থাকে, তাই না? জি স্যার। এখান থেকে এইচ প্লাস আর ওএইচ এই দুইটা আলাদা হয়ে ধরো ওয়াটার হইলো, আর বাকি সোডিয়াম আয়নটা আলাদা হয়ে গেল, এই এরকম অবস্থা থাকে, ঠিক আছে। তো এখানে আমাদের কনজুগেট বেস যেটা আছে আমি ওইটা নিয়ে কথা বলবো। আচ্ছা তোমার, আচ্ছা তোমার এটা লেখার দরকার নেই, এটা নিয়ে আপাতত চিন্তা করার দরকার নেই, এটা ঠিক, এটা যেরকম আছে ওরকমই থাকবে তোমার। ঠিক আছে, এটার সঙ্গে সোডিয়াম অ্যাড হইতে পারে বা পটাশিয়াম অ্যাড হইতে পারে, এখানে যেটা থাকবে সেটার উপরে, ঠিক আছে। মানে এটার সঙ্গে তোমার সোডিয়াম বা পটাশিয়াম অন্য কোনো একটা ক্যাটায়ন তো যুক্ত হবে, এটা তো তুমি জি স্যার। জানো। কিন্তু এখানে এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডও হতে পারে, পটাশিয়াম হাইড্রোক্সাইড হতে পারে, তো ওইটার অনুযায়ী আসবে, ঠিক আছে। আচ্ছা ওইটা নিয়ে আমাদের টেনশন নাই কোনটা আসবে। তো এটা ওকে স্যার। হচ্ছে আমার সল্ট আর কি, এটা কিন্তু কনজুগেট বেস বাট অ্যাকচুয়ালি এটা একটা সল্ট, তাই না? জি স্যার। আচ্ছা আমরা যদি চিন্তা করি থিওরিটিক্যালি এটা কনজুগেট বেস, আবার এটাও সত্য যে উইক অ্যাসিড আর বেস রিঅ্যাকশন করলে সল্ট আর ওয়াটার প্রডিউস হবে, তো এটা একটা সল্ট। তাহলে এখানে যে উইক অ্যাসিডটা আছে, আর এই যে কনজুগেট যে বেসটা আমি পাইছি রিঅ্যাকশন করার পরে, এই দুটো মিক্স করলে যেটা পাবো সেটাকে, সেটাই হচ্ছে আমাদের অ্যাসিডিক বাফার সলিউশন। তার মানে এই অ্যাসিডিক বাফার সলিউশনের মধ্যে দুইটা এলিমেন্ট আছে, একটা হচ্ছে উইক অ্যাসিড থাকবে, আর একটা হচ্ছে কনজুগেট বেস থাকবে, এই দুইটার মিক্সচারই হচ্ছে অ্যাসিডিক বাফার সলিউশন, ঠিক আছে। জি স্যার। আর ঠিক উল্টাটা হচ্ছে বেসিক বাফার সলিউশন, এটা ডিটেলস আমরা পড়বো আরো। বেসিক বাফার সলিউশন হচ্ছে একটা উইক বেস থাকবে, যেমন উইক বেস এর মধ্যে এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থাকতে পারে যেটা বয়ে দিছে, আর এটার কনজুগেট অ্যাসিড অর্থাৎ অ্যামোনিয়াম প্লাস আয়ন অথবা অ্যামোনিয়াম ক্লোরাইড যেটাই বলা, বা অ্যামোনিয়াম সালফাইড হোয়াট এভার যেটাই থাকুক, তারপরে সোডিয়াম কার্বনেট অথবা প্লাস বাইকার্বনেট আয়ন, HCO বা হাইড্রোজেন কার্বনেট আয়ন যেটাই বলবো। স্যার তাহলে উইক বেস আর বাইকার্বনেট কনজুগেট অ্যাসিড কিভাবে? ওইটা রিয়াকশন করলে বুঝতে পারবা। আচ্ছা এটা মুছে দিব।
আচ্ছা জি এই স্যার। উপরেরটা মুছে রিয়াকশন করলে বুঝতে পারবা। এটার সঙ্গে ধরো উম, আচ্ছা একটা স্ট্রং অ্যাসিড রাখতে হবে, মানে ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড রাখলাম। তো এটা থেকে যদি তোমার হ্যাঁ হাইড্রোজেনটা যদি ওর কাছে আসে কার্বনেটের কাছে, তাইলে এখানে কি তৈরি হবে? HCO3 তৈরি হবে। বাইকার্বনেট আয়ন। হ্যাঁ, তাহলে এখানে উম, মানে বাইকার্বনেট আয়ন বলতে আসলে এখানে তো আরেকটা জিনিসও থাকবে। আচ্ছা ধরো এখানে আমি হ্যাঁ এখানে ধরো আমি দিয়ে দিলাম, তাহলে এটা হলো সোডিয়াম বাইকার্বনেট। ওই তো ওইটাই, তাহলে সোডিয়াম বাইকার্বনেটটাই তো এখানে কনজুগেট অ্যাসিড হবে, তাই না? সেখান থেকে তো কোনো আর মানে OH আয়ন বাদ যায় না, তো কনজুগেট অ্যাসিড কিভাবে? দাঁড়া আমি বলতেছি, এখানে তুমি দিয়ে দিল এখানে, আর এখান থেকে একটা সোডিয়াম আসবে আর কি, সোডিয়াম ক্লোরাইড হবে। আচ্ছা ও বুঝেছি বুঝেছি। এইচ এখানে আয়ন অ্যাড ও হয়েছে H+, তাই হ্যাঁ কনজুগেট এখানে অ্যাসিড। হচ্ছে যে বেজ, হ্যাঁ এটা তো বেজ, তাহলে বেজ যখন H+ নিবে তখনই যেটা তৈরি করবে এরপরে ওইটাই তো কনজুগেট অ্যাসিড। তাহলে এখানে সোডিয়াম কার্বনেট H+ নেওয়ার পরে সোডিয়াম বাইকার্বনেট তৈরি করতেছে, সো এটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেটের কনজুগেট অ্যাসিড। এরপরে প্রিপারেশন অফ বাফার সলিউশন, যেটা আমি বলছি ওইটা এখানে লিখছে, বাফার সলিউশন কিভাবে প্রিপেয়ার হয়। আচ্ছা, by dissolving a weak acid and salt of that acid with a strong base, an acidic buffer solution is prepared। মানে কথাটা একটু ঘুরায় লিখছে, আলটিমেটলি আমার কি দরকার? উইক অ্যাসিড দরকার, আর সেই উইক অ্যাসিড আর অন্য একটা স্ট্রং বেস রিয়াকশন করে যেটা তৈরি করবে, সেটাকে আমরা কি বলতে পারি? সল্ট বলতে পারি। ওরা আবার এখানে লিখছে যে সল্টটা হয় ওই অ্যাসিড থেকে, এটা কিন্তু একটা সল্ট, তাই না? বুঝো জি নাই? স্যার। এটা আবার বুঝাবো। তো উইক বেস আর কনজুগেট এটা স্যার একসাথে অ্যাড করে সল্ট। হ্যাঁ ওই ওরা কনজুগেট বেস কিন্তু একটা সল্ট, তো ওটাকে ওরা আবার সল্ট বলতেছে, জি স্যার। তাই না? একটা বেস আর একটা সল্টটা সল্ট মিলে বেসিক তৈরি করবে। সল্ট তো নিউট্রাল। হ্যাঁ হ্যাঁ আহ, আচ্ছা আমি আবার বলতেছি, এটা হচ্ছে একটা উইক অ্যাসিড। তো উইক অ্যাসিডটা যখন কোনো স্ট্রং বেজের সঙ্গে রিয়াকশন করবে, তারপরে যে সল্টটা তৈরি করবে, হ্যাঁ তো এটা হচ্ছে একটা উইক অ্যাসিড, আর এটা হচ্ছে তোমার সল্ট। স্ট্রং। উইক অ্যাসিড আর স্ট্রং স্ট্রং বেস থেকে তৈরি যে সল্টটা হয়, তো এই উইক অ্যাসিডটা আর এই সল্টটাকে মিক্স করলে যেটা পাবো সেটাকে আমি বলবো অ্যাসিডিক বাফার সলিউশন। এই জি স্যার। বেসিকেরটা উল্টা, উইক বেস আর সল্ট। জি স্যার। আচ্ছা আচ্ছা এরপরে আমাদের সলিউশন, এরপরে আমাদের ইকুয়েশন আছে, মানে যেটা আমাদের ফর্মুলাতে লাগবে ফর্মুলার জন্য ম্যাথে। বাট